অনামিকা রুমে ড্রেস চেঞ্জ করছে আনমনে। সে দরজা লাগায়নি, সে নিজেও জানে না। হঠাৎ কাউকে দরজার সামনে দেখে সে। তৎক্ষণাৎ সে কাপড় নামিয়ে চিৎকার দিতে দিতে বের হয়ে যায়। আমি দরজা দিয়ে যাচ্ছিলাম, মাকে খুঁজছি, কিন্তু কোথাও দেখছি না। সে আমার চোখের দিকে রক্তচক্ষু ভাবে তাকিয়ে বের হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছি না। আমি রুমে বাঁধা শক্ত রশি দিয়ে। আমার শাস্তি আজ থেকে 3 দিন আগে হয়েছে, কারণ তো বুঝতেই পারছেন। মাকে খুঁজতে রুমে উকি দিয়েছিলাম, সেই অপরাধে আজ 3 দিন ধরে একটা ঘরে বন্দি আমি, আটকে রাখা হয়েছে। 3 দিনে কোনো খাবারও দেয়নি। অনামিকা আমাদের বাসায় থাকে, এই ব্যাপারটা পরিবারের মধ্যেই আছে। বাইরে ছড়ালে মেয়েটার বদনাম হতো, কিন্তু আমি এসব কিছুই করিনি। মামা, আপনার ছেলে আমার সাথে এ নিয়ে আরো অনেকবার অসভ্যতামি করেছে, আমি কোনোদিনও বলিনি। আরে মা, কি হয়েছে সেটা তো বল মা। তারপর অনামিকা আব্বুকে সবটা বানিয়ে বানিয়ে বোঝালো, ওনার কাছে বিচার দিল, আর আব্বুও তার কথা বিশ্বাস করে নিল। মা বলল, ছি, শেষ পর্যন্ত তুই ঘরেই নোংরামো শুরু করে দিয়েছিস। মা, বিশ্বাস করো, আমি তোমাকে খুঁজতে গিয়ে সেদিকে তাকিয়েছি, আর কিছুই না। মা ঠাস করে চর বসিয়ে দিলেন। সাথে সাথে বাবাও আমাকে থাপ্পড় মেরে বললেন, তোর নোংরামো দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে। আমি সবাইকে বোঝালাম, কিন্তু কেউ শুনলো না। মা বিশ্বাস করে নিয়েছে আমি এই কাজটা করেছি। তারপর থেকে হাত বেঁধে দরজায় তালা লাগিয়ে রাখা হয়েছে আমাকে। 3 দিন ধরে না খেয়ে থাকায় শরীরটা ভেঙে পড়েছে। মাথা ব্যথা আর গ্যাস্ট্রিক তো আছেই। অনামিকার কথা মনে পড়তেই লজ্জা লাগছে। মেয়েটা সামান্য একটা ভুলের জন্য এত বড় মিথ্যা বললো আব্বুর কাছে। আমি পাগল হয়ে গেছি প্রায়। ড্রাগ নেই না 3 দিন হলো। আপনারা ভাবছেন আমার আব্বু আম্মুই বা কেমন, তারা এরকম ছিলেন না, কিন্তু তারাও বাধ্য হয়েছেন এমন হতে। 2 বছর আগে ইন্টার পরীক্ষায় ফেল করার পর থেকে তারা এমন হয়ে গেছেন। অবশ্য ফেল করার কারণ ছিল কাজল। বুঝতেই তো পারছেন কেন। সে চলে যাওয়ার পর নিজেকে ধরে রাখতে পারিনি আমি। এতটাই আসক্ত ছিলাম যে তাকে ভুলতে আমার ড্রাগ নেওয়ার প্রয়োজন হলো। তারপর থেকে আব্বু আম্মু কেউ আমাকে আগের মতো ভালোবাসে না। আর অনামিকার সাথে তো কখনোই পটে না আমার। কোনো একটা ভুল পেলেই সে আমাকে শাস্তি দিয়েই যাবে। ছোটখাটো থেকে হলেও এবারের শাস্তিটা একটু বেশি হয়ে গেল। আব্বু যখন আমাকে মারছিল তখন আমি অনামিকার চোখের দিকে তাকাই। তার মুখে স্পষ্ট হাসি দেখতে পেয়ে আমি আর তাকাইনি। চোখ নামিয়ে নিয়ে সবটা সহ্য করেছি। প্রত্যেকটা আঘাত চোখ থেকে রক্তকান্না বের করে এনেছে। বাবা, মা, সত্যি আমি এমনটা করিনি। তোমরা একটাবার আমাকে বিশ্বাস করো। বারবার বলেও কোনো কাজ হয়নি। বাবা বলল, তুই তো মাদকাসক্ত, করবি না যে সেটার বিশ্বাস কি? আর অনামিকা মা কখনো ভুল বলবে না, এটা আমাদের ধারণা নয়, বিশ্বাস। যে সময়টা আমার পরিবারের সাপোর্ট দরকার, সেই সময়টা তারা আমাকে বন্ধ রুমে আটকে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে সত্যি। তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে। এক ফোঁটা পানিও নেই ঘরে। কেউ একবার দেখতেও আসেনি আমাকে। বাড়ির কুকুরটা 2 দিন না খেলেও। আর আমি তো আস্ত একটা মানুষ, যদিও তারা আর এখন আমাকে মানুষ ভাবে না, তাই হয়তো। এসব ভাবতে ভাবতে আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজের রুমে শুয়ে আছি। প্রচন্ড ক্লান্ত আমি। নিজের শরীরটাই আলগাতে পারছি না। শরীরের প্রতিটা অংশ ব্যথায় জর্জরিত। কিছুক্ষণ পর দেখে অনামিকা আমার রুমে এলো। আমার চোখ খোলা দেখে অনামিকা ব্যঙ্গ করে বলল, কিরে, এখনো বেঁচে আছিস? আমরা তো মনে করেছিলাম মরে গেছিস। অনামিকার কথা শুনে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। এই বাড়ির মানুষজন আমায় এতটা ঘৃণা করে। কোনো পশু যদি অসুস্থ হয় তাকেও তো ডাক্তার দেখানো হয়। হয়তো তারা মৃত্যুই কামনা করেছিল আমার। আমি অনামিকাকে কোনো মতে বললাম, অনেক ক্ষুধা পেয়েছে, একটু খেতে দিবি? আমার ক্ষুধার কথা শুনে অনামিকা বলল, দেখি ঝুটা কিছু আছে কিনা, বলে বের হয়ে যায়। অনামিকার কথাটা শুনে বুকের ভেতরটা মুচড়ে উঠল। আমি আজ এত অবহেলিত, সবই ওই কাজলের জন্য। একটু পর অনামিকা একটা প্লেটে কিছু ভাত, সাথে আলু ভর্তা আর ডাল দিয়ে চলে গেল। ক্ষুধার তাড়নায় দেখার সময় ছিল না কেমন ছিল খাবারগুলো, তবে খাবারগুলো কেমন টকটক লাগছে। এভাবেই চলছে আমার দিন। এমন সময় আব্বু এলো রুমে। তারপর বলল, রোহান প্লিজ, তুই আমাদের মুক্ত কর। তোর জন্য এলাকায় যে মান সম্মান ছিল তা তো অনেক আগেই চলে গেছে। এখন অন্তত ঘরের শান্তিটুকুটাও কেড়ে নিস না। বলেই বাবা রুম থেকে বের হয়ে যায়। রাতে ঘুমানোর সময় বাবার বলা কথাটা চিন্তা করতে লাগলাম। আসলেই তো, আমি তো শেষ হলাম কাজলের জন্য, সাথে বাবা মায়ের সম্মানও শেষ করে দিলাম। এবার তাদের মুক্ত করে দিব। যেখানে কাজল আমায় ছেড়ে অন্যের সাথে খুব ভালোভাবে সংসার করছে, সেখানে আমি উল্টো। আমি আর এই বাড়িতে কাউকে আমার মুখ দেখাবো না। কিন্তু যাবই বা আর কোথায়? যেখানেই যাই। তবে আমি আমার জীবনের এই 2 বছরের গল্পটা পাল্টাতে চাই। আব্বু আম্মুর জন্য একটা চিরকুট লিখতে বসলাম। তাতে লিখলাম, বাবা আর আম্মু, আজ থেকে তোমরা মুক্ত। তোমাদের অবাধ্য সন্তান নামের কুলাঙ্গারকে আর দেখতে হবে না। জানি না আজ থেকে আমার কোথায় স্থান হবে, তবে মৃত্যুর পরও আমার লাশ তোমাদের সামনে আসবে না, এই প্রমিস করছি। জন্মের পর থেকে কত না চালিয়েছি তোমাদের। তবে আম্মু, তোমার দুধের ঋণ ছাড়া বাকি সব ঋণ শোধ করে দিব, যদি বেঁচে থাকি। সেটা শেষ করে আরেকটা অনামিকার জন্য লিখছি। আসলে তুই না থাকলে আমি জানতেও পারতাম না আমি কতটা নিচু স্থানে বাস করতাম এ বাড়িতে। আর হ্যাঁ, আজ থেকে এই নেশাখোরটাকে আর দেখতে হবে না তোকে। ভালো থাকিস, আর আব্বু আম্মুকে একটু দেখে রাখিস। বাড়ি থেকে বেরিয়ে আসলাম, কিন্তু যাবোটা কোথায় এখন? যাওয়ার মতো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনও তো নেই। সেই ভেবে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি আমার এক বান্ধবীর বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বান্ধবীর বাসায় ঢুকতেই সে বলল, তোর এই অবস্থা, তোকে এমন দেখাচ্ছে কেন? এমন সময় আমার বান্ধবীর বড় ভাই ইসলাম এসে বলল, নাদিয়া, এটাকে? ভাইয়া, তুমি রোহানকে চিনতে পারছো না? কি এটা রোহান? ও চেহারার এই অবস্থা হয়েছে কেন? আসলে ভাইয়া, সে অনেক কথা। নাদিয়া বলল, ভাইয়া, তুই তো জানিস রোহান কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। হঠাৎ করে লেখাপড়া বন্ধ করে দেয়, কিন্তু কেন বন্ধ করে দিয়েছে তা কোনোদিন কাউকে বলেনি। ইসলাম বলল, ওর মতো ছেলে আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওদের হাতেই তো দেশের ভবিষ্যৎ। নাদিয়া, যা, রোহানকে ভিতরে নিয়ে বসা। রোহান, যাও, ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর কথা হবে। নাদিয়া রোহানকে ভেতরে নিয়ে যায়। এভাবে কেটে যায় 5 বছর। রোহান তার বান্ধবী ও বান্ধবীর বড় ভাইয়ের হেল্প পেয়ে হয়েছে একজন নামকরা ডাক্তার। সে চেম্বারে বসে আছে। এমন সময় রোহানের মাও
খালাতো বোন অনামিকা আসে। তাদের দেখে রোহান দাঁড়িয়ে ওদের বসতে বলে। সবাই বসে। মা, তোমরা আমাকে কিভাবে খুঁজে পেলে? বাবারে, তুই আমাদের মাফ করে দিস। মা হয়ে নিজের ছেলেকে চিনতে পারিনি। অনামিকা, তুই কেমন আছিস? আমার এই মুখটা তোকে দেখাতেও বিবেকে বাঁধছে। একটা ছেলের জীবন কিভাবে নষ্ট করলাম। তোরা কি বলছিস এসব? মা বলল, অনামিকার বিয়ের 1 বছর পর আমাদেরকে অনামিকা সব বলেছে। খুব খুঁজেছে তোকে তোর বাবা। মা, বাবা কেমন আছে? এখানে আসেনি কেন? বাবার কথা বলতেই দুজনে চুপ হয়ে যায়। বলো না মা। এ অনামিকা, বল না। এখানকার আশেপাশেও খোঁজ নিয়েছিল, পাইনি তোকে তোর বাবা। তাই তার মৃত্যুর আগে তোর জন্য একটা চিঠি লিখে গেছিল। আমাদের বলেছিল যদি কোনোদিন দেখা হয় চিঠিটা যেন তোকে দেয়। আম্মুর কথা শুনে বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। উনি যতই হোক আমার বাবা ছিলেন, ওনার অপরাধ ছিল তাতে কি? জন্মদাতাকে আমি কখনো ভুলিনি। মায়ের হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে লাগলাম। রোহান, আমি জানি তোর কাছে আমি ঘৃণিত বাবা। এটা আমিও জানি যে আমি কোনো আদর্শবান বাবা না, কারণ আদর্শ বাবারা কখনো সন্তানদের ঘৃণা করে না। কিন্তু জানিস, চারিপাশের মানুষগুলো দিন দিন তোর নামে এত অভিযোগ করতো, আমি তখন রেগে ভাবতাম এমন সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। মনে আছে রোহান, তুই যখন কেজি স্কুলে পড়তি, একদিন বৃষ্টির সময় তোকে যখন কাঁধে নিয়ে বাড়ি ফিরছিলাম, সেদিন তুই বলেছিলি বাবা আমিও একদিন তোমার মতো এই কাঁধে ভর করে বাড়ি নিব। সেদিন আমি খুশিতে আত্মহারা হয়েছিলাম। তুই চলে যাবার পর তোর আম্মু আমার সাথে একদিনও ভালো করে কথা বলেনি। তোর ছবি বুকে নিয়ে তোর রুমে ঘুমোতো। তোর ঘাটতিটা বুঝতে বুঝতে একটু বেশি সময় লেগে গেছিল। তোকে শেষবারের মতো দেখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্যে যে সব থাকে না, সব শেষ। তুই পারলে তোর মায়ের দায়িত্ব নিস। এটি তোর অযোগ্য বাবা। বাবা চিঠিটা পড়ে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। তারপর আমার বান্ধবী আর ভাইয়ের সব অবদানের কথা বললাম। সবটা শুনে অনামিকা বলল, তুই বিয়ে করে নে। আর কতদিন এইভাবে? এখন তো তুই ডাক্তার। আমি হেসে বললাম, কিছু কাজ অসমাপ্তই ভালো। তারপর মা আমাকে জড়িয়ে ধরে আর মারাত্মক ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে জীবনে কিছু ভুল মানুষকে সঠিক পথ দেখায়, যদি সেই মানুষটা সৎভাবে এগিয়ে যায় সাহস নিয়ে। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।